আমরা গণিতে আর ফিজিক্সে অনেক জটিল কিছু ফাংশন নিয়ে কাজ করি। এর মধ্যে আছে sin x, e to the x, এছাড়াও অনেক কঠিন ফাংশন। এখন কথা হলো, যখন আমরা কোনো ধরনের হিসাব করতে চাই তখন এইসব ফাংশনকে কাজে লাগানো খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা অনেক সময় এই ফাংশনগুলোর একটি অ্যাপ্রক্সিমেট বা প্রায় মান নিয়ে হিসাব করি। এখন প্রশ্ন হলো, এই ফাংশনগুলোর অ্যাপ্রক্সিমেশন বের করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো? এই ক্ষেত্রে আমাদের সামনে আসে পাওয়ার সিরিজ। এই পাওয়ার সিরিজ আমাদের বলে যে প্রতিটি ফাংশনকে কিছু পলিনোমিয়ালের যোগফল আকারে প্রকাশ করা যায়। অথবা যদি আমরা এটাকে সামেশন নোটেশন দিয়ে লিখি, এখন এই ফাংশনগুলোর সবগুলো মান যখন আমরা যোগ করব তখন সেটি কনভার্জ করবে এবং আমাদের এই ফাংশনটি আবার পুনরায় দিতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই x এর মান যদিও এখানে বোঝা যাচ্ছে যে এটি 1x x স্কয়ার এভাবেই চলতে থাকবে, কিন্তু এই c0 c1 c2 এই কনস্ট্যান্ট গুলো বা কোএফিসিয়েন্ট গুলোর মানটি সব সময় নির্ভর করবে এই নির্দিষ্ট ফাংশনের উপর। এখন আমাদের প্রশ্ন হলো, এই কোএফিসিয়েন্ট গুলো আমরা কিভাবে বের করতে পারবো? এই কোএফিসিয়েন্ট গুলো বের করার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করব। x to the cos 0 সমান 1, তাই এখানে শুধু c sub 0, next c sub 2 x squared, c sub 3 x cube plus। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কিভাবে শুধু এই c sub 0 এর মানকে বের করতে পারবো? এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি আমরা f of x কে না নিয়ে f of 0 এর মান। তাহলে দেখা যায় এই সবগুলোর মধ্যে যেহেতু 0 কে গুণ অবস্থায় দেওয়া আছে, তাহলে এই সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আমাদের কাছে শুধু থাকবে c sub 0। এভাবেই আমরা সবগুলো কোএফিসিয়েন্টের মান বের করে একটি জেনারেলাইজড ফর্মুলাতে এটাকে রাখতে পারবো। এখন দেখা যাক আমরা যে c sub 0 এর মান বের করেছি, c sub 1 এর মান আমরা কিভাবে বের করতে পারি। এজন্য আমাদের আরো একটি এই কাজ করতে হবে, সেটি হলো এই ফাংশনটার ডেরিভেটিভ নিতে হবে। ডেরিভেটিভ নিলে c sub 0 এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে আমরা পাচ্ছি c1 c sub 1, এখানে 2 সামনে আসে, এটা শুধু পাওয়ার রুল, 2 c2 x plus। এখন দেখা যাচ্ছে যে এই পরের যতগুলো টার্ম আছে সবগুলোর সঙ্গে x কে গুণ অবস্থায় আছে। এখন আমরা কি করব, আমরা এখানে আবার f ড্যাশ x এর বদলে f ড্যাশ 0 কে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুধু এই c sub 1 এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। আমি এগুলো সাইডে রেখে রাখবো। এখন আমরা c sub 2 এর মানটা কিভাবে বের করতে পারি? এর জন্য আমাদের কি করতে হবে, আমরা আগেরবার যেহেতু পেয়েছিলাম f ড্যাশ x সমান হলো c sub 1 plus 2c1 x plus 3c3 x square plus। এখন আমরা কি করতে পারি, আমরা এই ফাংশনটাকে আবার ডিফারেনশিয়েট করতে পারি। যদি আমরা এটাকে আবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাবো, এটি ক্যান্সেল হয়ে যাবে, 2c1 x এর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়, 3 এখানে এটা হলো
6c cubed x plus dot। এখন আমরা যদি এখানে x এর মানকে আবার 0 হিসেবে বসাই তাহলে আমরা পাচ্ছি f ডাবল ড্যাশ 0 সমান 2c1 এবং এখানে সবগুলো x এর মান 0 হয়ে যাবে। এখন আমরা এই 2 টাকে আমরা শুধু এখানে c sub 1 এর মান c sub 2 এর মানতে চাচ্ছি। c sub 2 এর এই 2 কে আমরা যদি এদিকে এসে ভাগ করি এভাবে আমরা c sub 2 এর মানটা পেতে পারি। তাহলে এবার আমরা লিখে রাখি f ডাবল ড্যাশ 0 ডিভাইডেড 2 c sub 2। এখন এই অ্যালগরিদমটা আমাদের কাছে প্রায় ক্লিয়ার যে আমরা কিভাবে এই কোএফিসিয়েন্টগুলোর মান বের করব। এবার দেখা যাক আমরা যদি এটাকে তৃতীয়বারের মতো ডিফারেন্সিয়েট করি, যেহেতু আমরা আগে থেকে দুইবার ডিফারেন্সিয়েট করেছি তাহলে এই জিনিসটি এবার ডিফারেন্সিয়েট করলে 0 এবং এখান থেকে x এর পাওয়ার 1 হয়ে যাবে, x এর পাওয়ার হয়ে যাবে 0 এবং আমরা সামনে পাবো একটি 1, এটা শুধু c কিউব প্লাস এখানে আরো কিছু ফাংশন আসবে যেটি হলো 24c⁴ x প্লাস এখানে যতগুলো টার্ম আসবে সবগুলোর মধ্যে x কে আমরা গুণ আকারে পাবো। এখন আমরা যদি x কে সরাতে চাই তাহলে এখানে আমাদের আবার 0 ইনপুট করতে হবে। তাহলে আমরা পাচ্ছি f ট্রিপল ড্যাশ 0 সমান 6c কিউবড c sub 3। এখন যদি আমরা এই 6 কে এই দিকে এসে ভাগ করে দেই আমরা পেয়ে গেলাম আমাদের তৃতীয় কোএফিসিয়েন্টের মান। তাহলে এটা হবে ট্রিপল ড্যাশ 0 বাই 6 সমান c sub 3। এখন আমরা এই চতুর্থ কোএফিসিয়েন্টের মান বের করব। এজন্য আমাদের এটাকে চতুর্থবারের মতো ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই জিনিসটি 0 হয়ে যাবে আর এখান থেকে আমরা পাবো এই x এর পাওয়ার 0 এবং 1 থাকবে কোএফিসিয়েন্ট হিসেবে। তাহলে 24c⁴ প্লাস এরপরে যা থাকবে সব টার্মের উপর একটা পাওয়ার হিসেবে x থাকবে। এবারে যদি আমরা এটা 0 করে দিই তাহলে এই পরে সব টার্ম ক্যান্সেল হয়ে যায়, কারণ x এর মান 0 হয়ে গেলে সব 0 হয়ে যায়। এবারে আমরা এটাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমরা c sub 4 এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে 4 0 24 c⁴। এখানে আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, সেটি হলো f of 0 সমান c⁴ 0 f dash 0 সমান হলো c sub 1, f double dash 0 divided by 2 সমান হলো c sub 2 আর f triple dash 0 ভাগ 6 সমান হলো c sub 3 আর চতুর্থ ডেরিভেটিভ 0 ভাগ 24 সমান c⁴। এখানে আমরা যে প্যাটার্নটাকে দেখছি সেটা হলো ফ্যাক্টোরিয়াল, কারণ এই জিনিসটিকে আমরা লিখতে পারি 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 না লিখে এটাকে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল, 6 না লিখে এটাকে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, 24 না লিখে এটাকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। আর প্রশ্ন আসলো এখানে আমরা ফ্যাক্টোরিয়াল কেন পাচ্ছি, এখানে কি আসলে কোনো কারণ আছে নাকি এটা শুধু একটি কোইন্সিডেন্স? এখানে আসলে একটি কারণ আছে, আর কারণটি হলো ধরা যাক আমাদের কাছে একটা টার্ম আছে c sub 5 x⁵। এখন এটাকে যদি আমরা বারবার করে ডিফারেন্সিয়েট করতেই থাকি তাহলে প্রথমবার আমাদের কাছে এখানে ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট পাবো 5, তারপরে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো 4, তারপরে আবার 3, তারপরে আবার 2, তারপরে আবার 1 এবং শেষ পর্যন্ত এটা 0 হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এখানে 0 পর্যন্ত যাচ্ছি না, তার আগেই x এর পাওয়ারটা এখানে 0 হয়ে যায়, তাই আমরা এই পর্যন্তকে এটাকে রেখে দিই।
আর এটাই হলো 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক এইভাবে এখানে বারবার ফ্যাক্টোরিয়াল টার্মগুলো আসতেছে। এখন যদি আমরা এটাকে একটু জেনারেলাইজ ভাবে লিখি তাহলে আমরা পাবো c sub n সমান হলো f এর nth তম ডেরিভেটিভ of 0 by n factorial। এটা হলো আমাদের এই কোএফিসিয়েন্ট গুলোর জন্য একটি সাধারণ ফর্মুলা। এখন যদি আমরা এই পুরো ফাংশনটাকে এই ফর্মুলার আকারে লিখতে চাই তাহলে আমরা পাবো f of x সমান summation of n0 to infinity এটা n0 n factorial গুণ x to the power n। এখন এখানে আমরা যদি 0 বলতে নিচ্ছি, এখানে 0 বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা যদি একটি ফাংশনের এখানে গ্রাফ আঁকাতে চাই তাহলে ধরা যাক আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটির গ্রাফ কিছুটা এমন হবে। এখন এই n = 0 বলতে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে f of 0 বলতে বোঝাচ্ছে এই অ্যাপ্রক্সিমেশনের মান 0 পয়েন্টের কাছে সবচেয়ে ভালো হবে। এখন যদি আমরা এখানে 0 না দিয়ে অন্য কোনো ভ্যালু দিতাম তাহলে সেই পয়েন্টের কাছে ওই ফাংশনের ভ্যালু সবচেয়ে নিখুঁত হতো। এখন এখানে আমরা এর যতগুলো টার্ম যোগ করব এই ফাংশনের অ্যাপ্রক্সিমেশনটা ততই ভালো হবে। তাহলে এখানে যদি আমরা এখানে 0 না লিখে যে কোনো একটা সংখ্যা লিখতাম, অর্থাৎ একটি কনস্ট্যান্ট a, এবং এখানে আমরা x এর পাওয়ার, শুধু x এর উপর পাওয়ার না দিয়ে x - a to the power n দিই। এটাই হলো আমাদের টেইলর সিরিজ। এবং এখানে যখন a সমান 0 হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ম্যাকলরিন সিরিজ। এবং এভাবে আমরা এই সুন্দর ধারাটি পেয়ে থাকি। এবার দেখা যাক আমাদের সেই এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e টু দি পাওয়ার x এর টেইলর সিরিজ, অথবা আমাদের ক্ষেত্রে ম্যাকলরিন সিরিজ নিয়ে আমরা কাজ করব। এখানে যদি আমরা ম্যাকলরিন সিরিজ নিতে চাই তাহলে কি করা যায়? আমরা জানি f of x সমান summation n = 0 to infinity f এর nth ডেরিভেটিভ 0 n factorial x to the power n। এখন এখানকার 0 ডেরিভেটিভ বা শূন্যতম ডেরিভেটিভ বলতে কি বোঝাচ্ছে? শূন্যতম ডেরিভেটিভ হলো ওই ফাংশন নিজেই। তাহলে এখানে আমরা পাচ্ছি প্রথমে e টু দি পাওয়ার x এর ভ্যালু হলো এখানে 0, তার মানে e টু দি পাওয়ার 0 n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে 0 ফ্যাক্টোরিয়াল যেটি হলো 1, আর x এর ভ্যালু হলো 0, প্লাস আমরা জানি e টু দি x এর প্রথম ডেরিভেটিভ হলো e টু দি x নিজেই। যেহেতু প্রথম ডেরিভেটিভ e টু দি x নিজেই, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ডেরিভেটিভেও কোনো রকমের পরিবর্তন হবে না এবং সব ক্ষেত্রে আমরা পাবো e টু দি পাওয়ার 0, আর যেটার মান হলো সব সময় 1। তো এখানে 1 ফ্যাক্টোরিয়াল x এর পাওয়ার 1। আবার এখানে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার 0 বা 1 x এর পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 x cubed 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এবার যদি এটাকে আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে এটা 1 গুণ 1, তাহলে এটা শুধু 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হলো 1, তাহলে শুধু x প্লাস এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 x স্কয়ার বাই 2 প্লাস x কিউবড 3 ফ্যাক্টোরিয়াল হলো 6 x টু দি পাওয়ার 4 যদি আমরা নেই ভাগ হলো 4 ফ্যাক্টোরিয়াল বাই 24 x টু দি পাওয়ার 5, এটা হলো 5 ফ্যাক্টোরিয়াল বা 60 প্লাস
আর এটাই হলো আমাদের e to the x এর অ্যাপ্রক্সিমেশন, যেখানে এই ফাংশনটি সবচেয়ে ভালো কাজ করবে যখন x এর ভ্যালু হবে 0। এখন দেখা যায় এখানে x এর ভ্যালু 0 হলে এটা সবচেয়ে সুন্দর কাজ করবে বলতে আমরা কি বুঝতেছি, মানে যদি যে আসলেই সত্য এটা বোঝার জন্য আমাদের একটা ভ্যালু পুট করা হবে। যদি আমরা e টু দি পাওয়ার 0 দেই তাহলে এখানে এই সবগুলো টার্ম 0 হয়ে যাচ্ছে, আমাদের কাছে থাকতেছে শুধু 1। তার মানে আমরা বুঝতেছি আমাদের অ্যাপ্রক্সিমেশনটা ঠিক আছে, কারণ এটা নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য সঠিক মান দিচ্ছে। আর এভাবেই আমরা টেইলর সিরিজ আর ম্যাকলরিন সিরিজের ডেরিভেশনটা করতে পারি।